তার একেবারে সামনে মাটির উপর বুকে ভর দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে একটি সাপ। সাপটির পুরো শরীরে সোনালী বর্ণের ডোরা কাটা কালো দাগ। ফনাহীন ছবল তুলে সে মাথা উঁচু করে ফ্র্যাঙ্কেনস্টাইনকে পর্যবেক্ষণ করছে। সাপটির দিকে একবার তাকালেই তার পরিচয় অনুধাবন করা যায়। এই সাপটির নাম হল ভাইপান, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। কিন্তু এটা কি করে সম্ভব? ভাইপান যে অস্ট্রেলিয়ার নিবাসী। এই বরফে ঢাকা এলাকাতে এই সাপ কিভাবে আসতে পারে? একদিনের মধ্যেই যে এর মৃত্যু অবধারিত। তাহলে মাথার মধ্যে এই অবশ্যম্ভাবী প্রশ্নগুলো মুহূর্তের মধ্যে দানা বেঁধে এলেও তখন এসব ভাবার মতো সময় কারো কাছেই নেই। অভিযানের স্বার্থে সকলের কাছে বুলেটপূর্ণ এক একটা করে পিস্তল রাখাই ছিল। চোখের পলক ফেলার আগেই চাওক্সিয়াং নিজের পকেট থেকে তার পিস্তলটা বের করে সামনে ভাইপারের দিকে তাক করে ট্রিগারটা চেপে দেয়। পিস্তলটা আকাশ ফাটানো গর্জন করে ওঠে এবং বুলেটটা সবেগে সাপটার দিকে ধেয়ে যায়। তবে চাওক্সিয়াংয়ের পিস্তলের বুলেট সাপটাকে ধরাশায়ী করতে পারে না। তার আগেই সাপটা লাফ দিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইনের গায়ের ওপর উঠে পড়ে আর বুলেটটা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটির মধ্যে আটকে যায়। সাপটা ফ্র্যাঙ্কেনস্টাইনকে কামড়ানোর জন্য মুহূর্তের মধ্যে আক্রমণাত্মক হয়ে ওঠে, তবে সেও ব্যর্থ হয়। ফ্র্যাঙ্কেনস্টাইন পিনপতন সময়ের মধ্যেই হাত ঘুরিয়ে সাপটার মুখটাকে চেপে ধরে এবং কোমর থেকে একটা ধারালো ছুরি বের করে সাপটার টুঁটিতে বসিয়ে চাপ দেয়। সাথে সাথেই সাপটার চামড়াটা দুভাগে ভাগ হয়ে যায় এবং সে নেতিয়ে পড়ে। সবটা মুহূর্তের মধ্যেই ঘটে যায়। প্রফেসর রায় থেকে শুরু করে প্রত্যেকটা দর্শক বোকার মতো সামনের দিকে চেয়ে থাকে। সাপটাকে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইন উঠে দাঁড়ায়। ধন্যবাদ চাওক্সিয়াং, একটুর জন্য বেঁচে গেলাম। তুমি বুলেটটা না ছুড়লে আমি সাপটাকে বাগেই পেতাম না। প্রত্যুত্তরে চাওক্সিয়াং এডগার ফিনেলের দিকে দুপা এগিয়ে বলে ওঠে, কিন্তু এখানে সাপ কিভাবে এলো? হেক্টর বলে, যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। সকলেই আমরা বুঝছি যে এখানে সাপের আবির্ভাব একেবারেই সম্ভব নয়। অতএব কেউ ইচ্ছাকৃতভাবেই এই কাজটা করেছে। আমাদেরকে মৃত্যু ফাঁদে ফেলার চেষ্টা শুরু হয়ে গেছে। শত্রু আমাদের আশেপাশেই প্রতি মুহূর্তে আমাদেরকে নজর রেখে চলেছে। অতএব সকলকেই খুব সাবধানে থাকতে হবে। কথাগুলো শুনে প্রফেসর রায়ের বুকটা কেঁপে ওঠে। তার মানে তার আন্দাজি ঠিক, কেউ তাদেরকে অগোচরে অনুসরণ করে চলেছে। ওই মেয়েটি, সেও তাহলে নিশ্চয়ই শত্রুদের কোনো গুপ্তচর। মুস্তাফা কোথায় যেন গিয়েছিল। ভিড় দেখে তাঁবুর সামনে এগিয়ে এসে খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাউকে আলাদা করে কোনো উত্তর তাকে দিতে হয়নি। প্রত্যেকের মুখে উৎরাস আর ক্লান্তি এবং তাঁবুর এক কোণে সাপের কাটা দেহ দেখে তার মনের মধ্যে জেগে ওঠা প্রশ্নের অবসাদ সে নিজেই করতে পেরেছিল। সে ঘটনাটা সকলের মনের মধ্যে প্রবল মাত্রায় চাঞ্চল্যতা সৃষ্টি করলেও সুষ্ঠুভাবে রাতটা কেটেছিল। ঘটনার পর হেক্টরের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল বটে যে কুলি দুটো না ফেরত যাবার জেদ করে বসে, তাহলেই নির্ঘাত সর্বনাশ। কেননা এই ভ্রমণের যাবতীয় সবটা গাইডম্যানকে ভরসা করে জানানো গেলেও নাভিদ আর নাদিমকে সম্পূর্ণ না জানিয়েই আনা হয়েছে। তবে স্বস্তি পাওয়া গেল এটা দেখেই যে দুজনের কেউই ফিরে যাবার বাহানা বানালো না। সম্ভবত ওদের টাকার খুবই প্রয়োজন, নইলে এইরকম একটা সাংঘাতিক ভ্রমণের সাথে কেউ স্বেচ্ছায় জড়ায়। But you're my new favorite.
পরের দিন সূর্যের আলো ফুটতে না ফুটতেই ভোরের প্রথম আলোতে আবার তাদের হাঁটা শুরু হয়। রাতের জন্য 4টে তাঁবু পাতা হয়েছিল। বিছানা গুছিয়ে সেগুলোকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আবারও সামনের দিকে এগোনো শুরু হয়। হেক্টর হাতে কম্পাস নিয়ে দিক বাতলাতে থাকে এবং মুস্তাফা পথ দেখাতে থাকে। ক্রমাগত পাথুরে জমি পেরিয়ে তারা বরফে ঢাকা উপত্যকাতে ঢুকে পড়ে। সকলকে পোশাকেরও আশু পরিবর্তন ঘটাতে হয়। বেশ সুউচ্চ জায়গা চড়াই উতরাই কেটে চারপাশে তাকালে মনে হয় যেন ঢাল বেয়ে কোনো গভীর রহস্য সমতল ভূমির দিকে এগিয়ে গিয়েছে। চারপাশে সবুজের কোনো অস্তিত্ব নেই, তবে দূরে নিচের দিকে ছোট বড় গাছগুলোকে দেখলেই যেন মনে হয় কেউ ইচ্ছে করেই দৃষ্টিকে সন্তুষ্ট করতে তুলির আঁচড় ওই দিগন্তের বুকে কেটে দিয়েছে। হাঁটতে হাঁটতে ইতিমধ্যে একবার হেক্টর বাঘাটে গলায় যতটা সম্ভব স্বর চড়িয়ে বলছে, সকলেই নিজেদের পিস্তলগুলো হাতের সামনে রাখবে, কখন যে প্রয়োজন পড়ে বলা যায় না। সত্যিই তাই। যেমন এক মন দুধের মধ্যে এক ফোঁটা চোনা পড়লে সেটা মুহূর্তের মধ্যে অখাদ্য হয়ে যায়, ঠিক তেমনি এই গুপ্তধন সন্ধানীদের অন্বেষণে অজানা শত্রুপক্ষের একটা বুদ্ধিদীপ্ত চালই যে তাদেরকে পরাস্ত করতে বাধ্য করতে পারে সেটা তাদের কারো কাছেই অজানা নয়। তবে এসবের মাঝে আরও একটা চিন্তা তাদের মতিভ্রম করে তুলছিল। মালভূমি পেরিয়ে বরফের সীমানায় ঢুকে তো আর তাঁবু পেতে রাত কাটানো সম্ভব না। তাহলে দ্বিতীয় কি উপায়ে অন্তত রাতটুকু মাথা গুঁজে কাবার করা যায়? অবশ্যই এটা ভ্রমণ শুরুর আগে তাদের ভাবা উচিত ছিল। তবে মাথার মধ্যে এত এত ভাবনার মাঝে কিছু জরুরি এবং সাধারণ ভাবনাও যে অনাহারে মারা পড়ে তা অস্বীকার করা যায় না। এখানেও ঠিক তেমনটাই ঘটেছে। সমস্যাটা মুস্তাফা মনোযোগ দিয়ে শুনে সামনের দিকে এগোতে এগোতেই পায়ের ক্র্যাম্পটনটা বরফের বুকে আটকে বলে ওঠে, চিন্তা করবেন না, এগিয়ে চলুন, কোনো ইগলু পেয়েই যাব। সচরাচর এদিক ওদিক বরফের মধ্যে বানানো ইগলু পড়ে থাকতে দেখা যায়। মুস্তাফার কথাতে সকলে সম্পূর্ণ সন্তুষ্ট না হলেও সন্ধ্যার ঠিক খানিকটা আগে এগোতে এগোতে সত্যি সাদা ধবধবে বরফের বুকে একটা ইগলুর দেখা পাওয়া যায়। সকলের বুক জুড়ে আনন্দের প্রস্রবণ বয়ে যায়। তারা মুখে কিছু না বললেও মনে মনে আরও একবার মুস্তাফার অর্জিত অভিজ্ঞতাকে সম্মান জানায়। ইগলুর দরজাটা একেবারেই জমে গিয়েছিল, তাই তার খানিকটা অংশ ভেঙেই তাদের ভেতরে ঢুকতে হয়। তবে ভেতরে ঢুকে সকলের মন আরও খানিকটা উৎফুল্ল হয়ে ওঠে। ভেতরটা একেবারেই অক্ষত ধবধবে সাদা। ইগলুর আসল উদ্দেশ্য সিদ্ধ করেই সেটি দাঁড়িয়ে রয়েছে। প্রফেসর রায় ভেতরে ঢুকে কাঁধের ব্যাগটা নামিয়ে মুস্তাফার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ইগলুটা তো একেবারেই তরতাজা, বোধহয় সাম্প্রতিক কেউ এখানে থেকে গেছে, তাই না? হবে হয়তো, আবার অনেক সময় বানানো ইগলু প্রকৃতির নিয়মে উপক্ষয় না হয়ে থেকেও যায়। ইগলুটা এতটাই বিস্তৃত ছিল যে তাদের সম্পূর্ণ দলটার সেখানে সুবাদে রাত কাটাতে কোনো সমস্যাই হতো না। তবে গুপ্তধন সন্ধান যে একটা জুয়া খেলা, ঘুঁটির একবার ঘূর্ণনেই খেলার পুরোপুরি ভোলটাই চোখের নিমেষে পাল্টে যায়। সেই রাতে তেমনই কিছু একটা হয়। ইগলুর বাইরে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে সকলে আগুনের চারপাশে গোল হয়ে বসে। চতুর্দিক একেবারেই অন্ধকার, তবে অন্ধকারের মধ্যেও বরফের সাদা বর্ণ নিজের দাগ যথাসম্ভব টিকিয়ে রেখেছে। আকাশে আধ ফালি একটা চাঁদ, মাঝে মধ্যেই হেলতে দুলতে সেটা মেঘের আড়ালে ডুব দিচ্ছে। এদিক ওদিক রাতের জোনাকি পোকারা উড়ে চলেছে। ফিনলে কফির কাপে চুমুক দিয়ে বলে ওঠে, আচ্ছা মিস্টার হেক্টর, এইভাবেই কি আমরা দিকহীন হয়ে পর্বতের মধ্যে ঘুরতে থাকব? কোনো তো একটা সামান্যতর হলেও আভাস চাই, যার দাপটে আমরা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারবো।
হেক্টর ভূতত্ত্ববিদ হলেও এর পাশাপাশি সে একজন ভালো বক্তাও বটে, যার কথাগুলো মনের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করতে পারে। এবারেও সে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটু হেসে এডগার ফিনলের দিকে তাকিয়ে তার উত্তরটা দেয় এবং প্রফেসর রায় সহ প্রায় বাকি সকলেই মুগ্ধ হয়ে সেই কথাগুলো শুনতে থাকে। একটা গাছের বীজকে দেখেছো? সেটাকে যখন মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় তখন কি হয় বলো তো? তুমি নিজেকে একটা গাছের বীজ ভাবো, আর আমি তোমাকে মাটি খুঁড়ে তার মধ্যে পুঁতে দিলাম, কি হবে? কি হবে? আমাকে যদি মাটিতে চাপা দিয়ে দেওয়া হয় তাহলে আমার দম আটকে আসবে, চারপাশ একেবারে অন্ধকার হয়ে থাকবে, আমি পৃথিবী বা বাইরের আলোকোজ্জ্বল কোনো দৃশ্যই দেখতে পাবো না। এতক্ষণ অভিমন্যু লেজ গুটিয়ে উপমন্যুর কোলের মধ্যে বসেছিল। ফিনলের কথাটা শেষ হবার সাথে সাথেই প্রায় তাল মিলিয়ে নিঃশব্দে সে প্রফেসর রায়ের কোল থেকে নেমে ইগলুর মধ্যে চলে যায়। প্রফেসর রায় সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না। মনোযোগ দিয়ে ফিনলে আর হেক্টরের কথাগুলোকে বোঝার চেষ্টা করতে থাকে। মনে মনে হেক্টরের উত্তরের পূর্বাভাস আন্দাজ করতে থাকে। ফিনলের কথা শেষ হলে হেক্টর বলে ওঠে, এক্স্যাক্টলি। বীজ অর্থাৎ তুমি যদি নিয়মিত প্রয়োজনীয় উপাদান পেতে থাকো, তাহলে সেই অন্ধকারের মধ্যেই তলিয়ে যাওয়া তুমি একদিন মাথা চাড়া দিয়ে পৃথিবীর বুকে জেগে উঠবে, একটা নতুন জীবন পাবে, এবং তোমার থেকে বহু মানুষেরা খাবার, ডালপালা, ছায়া পেয়ে উপকৃতও হবে। তুমি তোমার বুকে হয়তো পাখির বাসাতে ডিম ফুটে নতুন প্রাণও জন্মাতে দেখবে, তাই তো? তখনও এডগার হেক্টরের কথার কোনো মাথামুন্ডই বুঝে উঠতে পারছে না। তাই তার পরিবর্তে প্রফেসর রাই মাথা নেড়ে বলে ওঠে, একদম ঠিক। হেক্টরের কথা এগিয়ে চলে। এটা দিয়েই জীবনের যে কোনো যাত্রাকে নিজের মনের কাছে সুন্দর করে পরিবেশন করো, তাহলেই নিঃস্ব বাতাসও পথ বাতলে দেবে। আর আমরা তো অনুসন্ধান সবেমাত্র শুরু করলাম, আমরা তো নগণ্য বীর, চারিপাশ অন্ধকার তো দেখবই। এখনই আমরা কিভাবে আলোকরশ্মি দাবি করতে পারি? শুধু নিয়ম করে তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগিয়ে পরিশ্রম করতে হবে। ধীরে ধীরে এই পর্বত আরোহণ করা, বরফের মধ্যে মুখ গুজে পড়ে থাকাটা যখন অসহ্য লাগবে না, তখন ভাববে আমরা বড় হচ্ছি, এবার ফুল ফল আসবে, আর আমরা জগতের আসল স্বাদ পাব। পৃথিবীটা একটা ইকোসিস্টেম, বুঝলে? এখানে কিছু তড়িৎ চুম্বকীয় আবেশ ক্রমাগতই ঘুরে চলেছে, যার ফলে তুমি মনে মনে ঠিক যেমনটা প্রতিক্রিয়া করবে, ফলাফল ঠিক তেমনটাই আসবে। আত্মবিশ্বাসের চেয়ে কল্পনার মাহাত্ম্য এখানে বেশি, বুঝলে? কথাটার উত্তরে বোধ হয় ফিনলে মাথা দুলিয়ে হ্যাঁ সূচক আভাস দিতেই যাচ্ছিল, তবে সেটা আর দেওয়া হয়ে ওঠে না। সকলকেই চমকে দিয়ে ইগলুর ভেতর থেকে অভিমন্যুর উচ্চ স্বরে চিৎকার ভেসে আসে। সকলে চমকে ওঠে। প্রফেসর রায় বিনয়ী ভঙ্গিতে বলে, ক্ষমা করবেন, আপনারা জানেনই ও একটা পশু, আমাদের মতো মস্তিষ্ক নেই তাই। এই বলে সে সভা ভেঙে উঠে ইগলুর দিকে এগিয়ে গিয়ে তার আধ খোলা দরজা দিয়ে ভেতরের দিকে ঢুকে যায়। আর তৎক্ষণাৎই সকলকে আরো খানিকটা অবাক করে দিয়ে প্রফেসর রায়ও মর্মভেদী আর্তনাদ করে ওঠে। সেই আর্তনাদে সকলের শরীরটা খানিকটা কেঁপে ওঠে এবং কাল ক্ষেপণ না করেই সকলে ঘটনাটা কি জানার জন্য এক প্রকার তড়ি ঘড়ি করে ইগলুর মধ্যে উপস্থিত হয়। ইগলুর ভেতরে ঢুকেই যে দৃশ্য তারা দেখে, তাতে তাদের সর্বাঙ্গ একেবারে হিম হয়ে যায়। প্রত্যেকের হৃৎপিণ্ড যেন শুকনো হয়ে আসে। তারা ইগলুর মধ্যে ঢুকে প্রফেসর রায়ের পাশে এসে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখে মুস্তাফার কাঁধে ঝোলানো ব্যাগটা দেয়াল ঘেঁষে উল্টে পড়ে রয়েছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে অভিমন্যু, এবং একেবারে অভিমন্যুর মুখোমুখি ব্যাগের ভেতর থেকে মাটিতে একটা চুবড়ি উল্টে পড়েছে। সেই চুবড়ির ঢাকনাটাও এক কোণে ছিটকে পড়েছে এবং চুবড়িটার মধ্যে থেকে
একসাথে বেরিয়ে এসেছে তিনটে ভাইপান। তারা পরস্পরের সাথে কুণ্ডলি পাকিয়ে সামনের দিকে মুখ তুলে শত্রুর অবস্থান আন্দাজ করার চেষ্টা করছে। সাথে সাথেই সকলের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। কারো বুঝতে বিন্দুমাত্র বাকি থাকে না আগের দিন ফ্র্যাঙ্কেনস্টাইনের তাঁবুতে সাপটাকে যে ইচ্ছাকৃতভাবে রেখে দিয়ে গিয়েছিল সে আর কেউ নয়, তাদেরই দলের গাইডম্যান মিস্টার মুস্তাফা সিরাজ। তার মানে তাদের শত্রু তাদের দলেরই একজন। কথাটা মাথায় খেলে যাওয়ার আগেই মুস্তাফা পিস্তল উঁচিয়ে ইগলুর ভেতর ঢুকে আসে এবং পাগলের মতো দিক বিদিক শূন্য হয়ে পরপর দুবার সামনের দিকে নল উঁচিয়ে ট্রিগার টেনে দেয়। একটা গুলি দুবার বেগে ছুটে গিয়ে মেঝের মধ্যে পড়ে থাকা ভাইপানগুলোর মাথাগুলো চৌচির করে দিয়ে বেরিয়ে যায়, আরেকটা নাদিমের বাম হাতের উরুকে স্পর্শ করে বেরিয়ে যায়। নাদিম আতঙ্কে চেঁচিয়ে ওঠে, তবে পর মুহূর্তেই তাকে আক্রমণের আর কোনো অবকাশই প্রফেসর রায় দেয় না। সে ছোটবেলাতে অনাথ আশ্রমে থাকাকালীন ক্যারাটেতে বেশ পাকাপোক্ত ছিল। সেটাকে কাজে লাগিয়ে প্রফেসর রায় দুপা সামনে এগিয়ে এসে মুস্তাফার হিংসাত্মক মুখমণ্ডলকে লক্ষ্য করে সজোরে একটা ঘুষি চালিয়ে দেয়। মুস্তাফা আকস্মিক সেই শক্ত সবল ঘুষির আঘাতে ভর সামলাতে না পেরে মাটির উপর একেবারেই আছড়ে পড়ে এবং তৎক্ষণাৎ জ্ঞান হারায়। সে দৃশ্য দেখেই অভিমন্যু বেশ কয়েকবার ঘেউ ঘেউ করে উঠে লাফ দিয়ে মাটিতে ধরাশায়ী মুস্তাফার বুকের উপর চড়ে বসে। ফ্র্যাঙ্কেনস্টাইন এগিয়ে গিয়ে নাদিমকে কাঁধে ভর দিয়ে বাকিদের দিকে তাকিয়ে বলে, ওকে বেঁধে ফেলো, শয়তানটা যেন পালাতে না পারে। বেঁধে এক কোণে ফেলে রেখে দাও, কাল সকালে ওর খবর নেব। চাউসিয়াং, আমার ব্যাগে ব্যান্ডেজ আছে, ওটাকে একটু এনে দাও। নাদিমের হাতটাকে আগে চিকিৎসা করতে হবে। চাউক্সিয়াং ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা মতো এগিয়ে গিয়ে ব্যাগ থেকে ব্যান্ডেজ ও কিছু ওষুধ টেনে বের করে আনে এবং নাদিমের হাতে সাময়িক চিকিৎসাটুকু কোনো ক্রমে করে দেয়। ততক্ষণে নাভিদ একটা শক্ত দড়ি দিয়ে জ্ঞানহীন মুস্তাফাকে টান টান করে বেঁধে তার শরীরটা দেয়ালের গায়ে ফেলে রাখে। তবে পরের দিন সকালে যে ঘুটির আরও এক নতুন চাল সম্পূর্ণ খেলাটাকেই ওলট পালট করে দিতে চলেছে সেটার আভাস সে সময় কেউই অনুমান করতে পারেনি। ভবিষ্যৎ যে পূর্বাভাস দিয়ে আসে না। সেদিন সকলেই খানিকটা রাত করে ঘুমাতে যায়। বরফে ঢাকা ইগলুর মধ্যে শুয়ে ক্লান্তিতে কখন যে তাদের চোখে ঘুম নেমে আসে তা ঠাহর করা যায় না। তবে ঘুমটা ভাঙে একটা বাঘা গলার শব্দে। স্কাউন্ড্রেলটা এখনো ঘুমোচ্ছে, ওর মুখে একটা চর কষিয়ে দিই। সাথে সাথেই প্রফেসর রায়ের মুখ বরাবর সজোরে একটা ঘুষি এসে আছড়ে পড়ে। প্রফেসর রায় ব্যথায় কোঁকিয়ে উঠে ঘুমহারা চোখ নিয়ে থতমত খেয়ে জেগে ওঠে এবং চোখ মেলে চতুর্দিকে তাকিয়ে সে যে অপ্রত্যাশিত দৃশ্য দেখতে পায় তাতে তার চক্ষু যেন চড়ক গাছ। সে তাকিয়ে দেখে তাদের দলের প্রত্যেকের হাত দুটো পেছনে পিঠ বরাবর ঘুরিয়ে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা এবং প্রত্যেককে হাঁটু মুড়ে বরফের উপর বসিয়ে রাখা হয়েছে। চারপাশে সূর্যের আলো ফুটেছে। বরফে ঢাকা সীমাহীন উপত্যকাগুলো স্ফটিকের চাদরের মতো সাদাটে বর্ণ ধারণ করেছে। সে সেই আলোতে চোখ দুটোকে খানিকটা ঝাঁকিয়ে নিয়ে সামনের দিকে আরো ভালো করে তাকাতে দেখতে পায় 12 থেকে 15টা সন্ডা মার্কা দেহ তাদেরকে চারিদিক ঘিরে দাঁড়িয়ে আছে। সেই দলের কেন্দ্রবিন্দু 2 জন দুটো চেয়ারে শরীর হেলিয়ে দিয়ে বসে রয়েছে। একজন মুস্তাফা এবং আরেকজন দোহারা চেহারাধারী বছর 32-এর একজন অপরিচিত ভদ্রলোক। এতটা পর্যন্ত সবটা বেশ খানিকটা আশঙ্কা
ও আতঙ্কজনক দৃশ্য হলেও অসহ্য নয়। তবে পরের যে দৃশ্য প্রফেসর রায় দেখে তাতে তার সহ্য ক্ষমতা একেবারেই যেন লোপ পেয়ে বসে। তার মাথাটা চড়চড় করে ওঠে, কেননা সে ডান দিকে বরফের বুকে দাঁড়িয়ে থাকা ইগলুটার দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে গলা কাটা অবস্থাতে অভিমন্যু পড়ে রয়েছে। একরাশ জমাট বাঁধা রক্ত সাদা বরফের বুকে জড়িয়ে পেঁচিয়ে জড়ো হয়ে রয়েছে। হ্যাঁ, তার একমাত্র আপন অভিমন্যু আর বেঁচে নেই। দুষ্কৃতির অভিসন্ধিতে নিজের প্রাণ হারিয়েছে। প্রফেসর রায়ের চোখের কোণ থেকে উষ্ণ জলের নোনা স্রোত গাল বেয়ে নেমে আসে। মুস্তাফা তার দিকে তাকিয়ে পায়ের উপর পা তুলে হেসে বলে ওঠে, সরি মিস্টার রায়, আপনার কুকুরটা খুবই বিরক্ত করছিল। রাতে চুপিসারে যখন আমার পুরো দলটা আমায় বাঁচাতে এলো তখন ভীষণ উৎপাত করছিল, মানা যায় বলুন, তাই কেটে ফেললাম। তবে আপনাদের কাউকে এখনো কাটিনি, এটাই আপনাদের সৌভাগ্য। হ্যাঁ, এই বলে সে দাঁত বের করে খিলখিল করে হেসে ওঠে। প্রফেসর রায় উত্তরে কিছুই বলে না, তবে তার চোয়ালটা শক্ত হয়ে ওঠে। হেক্টর নিজের হাত বাঁধা শরীরটাকে দোলাতে দোলাতে চেঁচিয়ে ওঠে, শয়তান, কি চাস কি তোরা? কেন আমাদের পেছনে পড়েছিস? এবার চেয়ারে বসে থাকা অপরিচিত সেই ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পকেট থেকে একটা ট্রেজারের লাক্সারি ব্ল্যাককে ঠোঁটের মধ্যে আটকে অট্টহাস্যে বলে ওঠে, নমস্কার। ও মিস্টার জেমস হেক্টর, নমস্কার। আমি হলাম গিয়ে শার্লক হোমস, নাম শুনেছেন নিশ্চয়ই। ও সরি, আসলে খুব বড় অনুরাগী কিনা। আমার অ্যাকচুয়াল নাম হচ্ছে অলিভার পল, আমেরিকায় স্থায়ী বাসিন্দা, পেশায় একজন ক্যালিগ্রাফিস্ট। আপনি বা আপনারা অবশ্য জেনে খুশিই হবেন, আজ পর্যন্ত হিন্দুকুশের বুকে যত কটা দল গুপ্তধনের সন্ধান করতে এসেছিল সব কটাকে ঈশ্বরের কাছে পাঠানোর পেছনে এই অধমের হাত আগে ছিল। কি বলুন তো, আমরা বহুদিন ধরে এই গুপ্তধনের পেছনে লেগে রয়েছি, তাই অবশ্যই চাইব না বাইরের কেউ এসে আমাদের ভাগে ভাগ বসার। অত ভাগ দিতে পারলাম না। শুনলাম আপনারাও নাকি নাদের শাহের গুপ্তধন খুঁজতে বেরিয়েছেন। ভালো, খুব ভালো। তাই তো আমার এই সহচর, পরিচয় নিশ্চয়ই আগেই হয়ে গেছে। মুস্তাফাকে পাঠালাম গাইডম্যান হিসেবে। কিন্তু জানেন তো, আপনাদের ভাগ্যটা না বড্ড খারাপ, সত্যি বলছি। সকলকে এক এক করে মারবো বলে ঠিক করেছিলাম, কে জানতো কার কপালে কি লেখা আছে। অতএব আরও কিছুদিন বাঁচার সুযোগটা আপনাদের হাতে অবশ্য ছিল, কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই যে আপনারা আমাদের সমস্ত জারি জুড়ি ধরে ফেললেন, এবার কি হবে? এবার তো মরতে হবে, আর আজকেই আপনাদেরকে মরতে হবে। কিচ্ছু করার নেই। আমি সত্যি খুবই দুঃখিত। হ্যাঁ মিস্টার পল, তোমার দল আশেপাশেই ছিল বলে রক্ষে এদের ঘুমের প্রহরকে কাজে লাগিয়ে বন্দি করা গেল, নইলে তো ওই যে প্রফেসর রায়, ওনার যা ঘুষির জোর, সেই বুঝেছি। দক্ষ ক্যারাটে জানা পাঞ্জা। মুস্তাফার কথা শুনে অলিভার পল কোমর থেকে একটা পিস্তল বের করে ধীরে ধীরে প্রফেসর রায়ের দিকে এগিয়ে যায়। তারপর পিস্তলের নলটা তার কপালে ঠেকিয়ে বলে ওঠে, ও তাই নাকি? ভালো ভালো, তাহলে একে দিয়েই শুরু হোক মৃত্যুর পঞ্জি। হ্যাঁ, কি ভয় লাগছে? ভয় পান। এর আগে যদি না পেয়ে থাকেন, এখন ভয় পান, কারণ আমাকে সবাই ভয় করে। আঁতকে ওঠে ফিঙ্কেনস্টাইন। বাকরুদ্ধ হয়ে বন্দি সকলেই বিস্ফারিত চোখ নিয়ে প্রফেসর রায় আর অলিভার পলের দিকে তাকায়। প্রফেসর রায়
ধীরে ধীরে নিজের চোখটা বুজে ফেলে। অলিভার ধীরে ধীরে নিজের তর্জনীটাকে পিস্তলের ট্রিগারের উপর চেপে ধরে এবং সবেমাত্র সে সেটাকে টানতে যাবে, ঠিক সেই সময় মুহূর্তের মধ্যে আবারও একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। সকলে চমকে ওঠে এবং সেই দৃশ্যের শুধুমাত্র সাক্ষী হয়ে রয়ে যায়। সে কি দৃশ্য! বড় বড় রাজা মহারাজা বা বিশ্বযুদ্ধের ময়দানেও যেন তেমন ঘটনা কোশ্মিনকালে ঘটেনি। অলিভার সবে মাত্র ট্রিগারটা টানতে যাবে, তার আগেই পেছনের দূরে পাহাড়ের চড়াই ভেঙে হাতে গোনা 15টা ধারালো তীর দুর্বার বেগে সামনের দিকে দৌড়ে আসে এবং চোখের পলক ফেলার আগেই অভ্রষ্টভাবে সেগুলো চতুর্দিক পাকড়াও করে দাঁড়িয়ে থাকা দৈত্যাকার দানবগুলোর বুক চিড়ে দিয়ে বেরিয়ে যায়। অলিভার প্রায় বিহ্বল হয়ে ঘটনাটা বোঝার জন্য পেছনে ফিরে তাকায়, তবে সে প্রশ্নের উত্তর আর তার জানা হয়ে ওঠেনি। তার চোখ ফেরানোর আগেই আরও 2টো তীর সেদিকেই দৌড়ে আসে। একটা মুস্তাফার গলাটাকে ভেদ করে দিয়ে বেরিয়ে যায় এবং অন্যটি পলের মাথার মধ্যবিন্দুতে এসে বিঁধে যায়। তারা শেষবার আর্তনাদ করার সুযোগটুকুও পায় না। দপ করে তাদের স্পন্দনহীন শরীরটা বরফের বুকে আছড়ে পড়ে। প্রফেসর রায় থেকে শুরু করে হেক্টর, চাউক্সিয়াং, ফিনলে, উইঙ্কেনস্টাইন, জোস, নাভিদ, নাদিম, এমনকি মৃত অভিমন্যু যেন নিজের আধ খোলা চোখ নিয়ে সবিস্ময়ে সামনে তাকিয়ে দেখে একদল মানুষ দূরে পাহাড়ের উতরাই ভেঙে তাদের দিকে এগিয়ে আসছে। দলের অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, কেউ হেঁটে হেঁটে আসছে, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে আসছে। তবে সকলের চেহারা পরিপাটি এবং সুন্দর। মেয়েগুলোর পরনে কালো রঙের কিছু একটা চুড়িদারের মতো পোশাক, মাথায় একটা রঙিন টুপি এবং বুকেও সমরূপ রঙিন ওড়না। ছেলেগুলোর পরনে স্বাভাবিক রকমের জামা আর প্যান্ট এবং প্রত্যেকের মাথায় সাদা রঙের টুপি পরানো। প্রফেসর রায় এগিয়ে আসা সেই দলের দিকে তাকিয়েই ফিসফিসিয়ে তাদের দলের প্রশ্নসূচক দৃষ্টিরত চোখগুলোকে উত্তর করে, আমি এদের সম্পর্কে পড়েছি। এরা হলো কালাশ উপজাতি। এরা হিন্দুকুশের কুনান নদীর তীরে বসবাস করে। ততক্ষণে তারা একেবারে কাছে এগিয়ে এসে দাঁড়িয়েছে। তাদের কয়েকজন এগিয়ে এসে বন্দীদেরকে বাঁধন মুক্ত করেছে। একটি মেয়ে প্রফেসর রায়ের দিকে এগিয়ে আসে। কালাশ উপজাতির প্রত্যেকটা মেয়েরই রূপের গড়ন দুর্দান্ত, সুতরাং সেও ব্যতিক্রম নয়। সে এগিয়ে এসে করমর্দনের জন্য প্রফেসর রায়ের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে ফার্সি ভাষায় বলে ওঠে, সালাম ইল সমস্যা। কালাশ উপজাতি হল অনেক পুরনো একটা জাতি গোষ্ঠী। কথ্য আছে গ্রিক বীর আলেকজান্ডারের সরাসরি বংশধর এই কালাশ উপজাতি ভারত থেকে মুখ ফিরিয়ে প্রাচীন ইরাকের রাজধানী ব্যাবিলনের পথে ফিরে যাবার সময় আলেকজান্ডারের দলের কিছুজন হিন্দুকুশে থেকে যাবার সিদ্ধান্ত নেয়। মূলত হিন্দুকুশের 3টি নির্জন পর্বত উপত্যকাতে এরা বসবাস করে। তার মধ্যে কুনা নদীর পাদদেশ অন্যতম। ফার্সি ও উর্দু ভাষাই হলো এদের মনের ভাব প্রকাশ করার একমাত্র পন্থা। তবে এখনও তারা আলেকজান্ডার আমলের স্বকীয়তা ধরে রেখেছে। তারা আজও ঘোড়া ব্যবহার করে। বলা বাহুল্য, প্রফেসর রায় ফার্সি ভাষায় অভিজ্ঞ। সে বাঁধন ছাড়া হাত নিয়ে মেয়েটির সাথে করমর্দন করে উত্তর দেয়, আমি ভালো আছি, আপনারা? ভালো। তবে তার কথা শেষ হবার আগেই পেনলে খানিকটা গলা তুলে প্রশ্ন করে, অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনারা আমাদেরকে বাঁচালেন কেন? প্রফেসর রায় ততক্ষণে কিছু একটা ভেবে নেয় এবং পেনলের কথা শেষ হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় প্রশ্নটা করে, আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বুঝি আমাদেরকে অনুসরণ করছিলেন? আমি কাল 3 বার আপনাদেরই মতোই পোশাক পরিহিতা একটি মেয়েকে দূরে দাঁড়িয়ে আমাদেরকে লক্ষ্য করতে দেখেছিলাম। প্রফেসর রায়ের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি মুচকি হেসে